তো कैसे हैं आप लोग? आई होप সবাই ভালো আছেন। সম্প্রতিতে আমরা দেখছি যে বলিউডে নতুন নতুন মুভি নিয়ে হাজির হচ্ছে এবং প্রত্যেকটা মুভি বক্স অফিস হিট করছে। তারই ধারাবাহিকতায় বলিউডের সফল পরিচালক রাজকুমার হিরানি সম্প্রতিতে মুক্তি পাওয়া অসাধারণ গল্পের একটি মুভি নিয়ে এসেছে। মুভির নাম ডাঙ্কি। সমাজের নিপীড়ন মানুষ জীবিকার তাগিদে একটু ভালো থাকার আশায় ভিন্ন দেশে পাড়ি জমায়। টাকার মেশিন মনে করে প্রবাসীদের। জীবন কতটা কষ্টের, আজকের গল্প তার জীবন্ত প্রতিচ্ছবি। বন্ধুরা, বেশ অনেক বছর পর এমন একটি গল্প দেখলাম যেখানে বর্তমান সমাজের বাস্তবতার একটা নির্মম চিত্র ফুটে উঠেছে। তোমাদের একটু বিনোদন দেওয়ার জন্য অনেক শর্টকাট ভাবে মুভিটি নিয়ে চলে আসলাম। আশা করছি বেশ ভালোই লাগবে, তাই আমাদের লাইক এবং কমেন্টস করে উৎসাহিত করবেন, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? যাই হোক, মুভির শুরুতেই আমরা দেখি ইংল্যান্ডের একটি হাসপাতালের দৃশ্য যেখানে বৃদ্ধ মান্য এর চিকিৎসা চলছে। হাসপাতালের একজন তার কেবিন পরিষ্কার করতে আসলে তার পকেটে সিগারেট দেখে মান্য দ্রুত সেটা তুলে নেয়। পরিষ্কার কর্মী বলে এখানে ধূমপান করা যাবে না। মান্য তাকে টাকার প্রলোভন দেখালে পরিষ্কার কর্মী বলে এখানে ধূমপান করা কোনোভাবেই যাবে না, বাইরে যেতে হবে। আরো কিছু টাকা দিয়ে বলে তাহলে আমাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বাইরে আসতেই চালাকি করে মান্য পালিয়ে যায়। শরীরে স্যালাইন লাগানো অবস্থায় কোনো রকম পাটেলের অফিসে আসে। মান্য বলে আমার ভিসা কোথায়? পাটেল তাকে জানায় তোমার ইন্ডিয়া যাওয়ার ভিসা পাওয়া অসম্ভব, তবুও আমি চেষ্টা করছি, তবে তুমি চাইলে ইন্ডিয়া ছাড়া অন্য যে কোনো রাষ্ট্রে ভিসা করে যেতে পারো। মান্নু বলে তোমার জন্যই আমি এই ঝামেলায় পড়েছি, যা করার তোমাকেই করতে হবে। এরপরে একটু ভেবে বলে একজন আছে, সে আমাকে ইন্ডিয়া যেতে সাহায্য করতে পারে, সে হলো হার্ডি। পাটেল বলে তুমি এখনো তার সাথে যোগাযোগ রাখছো? মান্য বলে না, শেষবার 25 বছর আগে আদালতের শেষ দেখা হয়েছিল, যে করেই হোক তার সাথে যোগাযোগের ব্যবস্থা করো। পরের দৃশ্যে আমরা দেখি পাঞ্জাবের একটি গ্রামের লাট্টুতে বয়স্কদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। সেখানে গল্পের প্রধান চরিত্র হার্ডিকে দেখা যায়। সে দৌড়ের প্রস্তুতি নিচ্ছে। দৌড় শুরু হতেই বরাবরের মতোই সবাইকে পেছনে ফেলে হার্ডি এগিয়ে যায়। তখন গুলাটির কাছে লন্ডন থেকে কল আসে। গুলাটি হার্ডিকে মান্নুর কথা জানানোর জন্য তার পেছন পেছন দৌড়ায়, কিন্তু ব্যর্থ হয়ে একসময় মাইকে মান্নুর কলের কথা বলে। তার কথা শুনতেই হার্ডি দাঁড়িয়ে যায়। মোবাইল হাতে নিতেই মান্নু বলে গত 2 ঘন্টা হলো তোমার কথা ভাবছি, একবারও হেঁচকে লাগেনি? হার্ডি বলে হেঁচকে লাগলে পানি খেয়ে নিই, ঠিক হয়ে যায়। তাছাড়া কারো কথা মনে রাখার সময় কি কারোর আছে? মান্নু বলে এখনো রাগ করে আসো? দুবাইয়ে এসে আমার সাথে দেখা করতে পারবে? হার্ডি বলে এই বুড়ো বয়সে ওখানে গিয়ে দেখা করতে পারবো না। মান্নু বলে কেন? বউকে ভয় পাও নাকি? তাকে বলো পুরনো গার্লফ্রেন্ড বিপদে পড়েছে। হার্ডি বলে এই বয়সে আবার কি কাণ্ড ঘটিয়েছে? মান্নু বলে সব কথা কি মোবাইলেই শুনবে? 21 তারিখে দুবাইয়ে চলে এসো, সরাসরি কথা হবে। তার সাথে কথা বলার পরে মান্য তার পুরনো বন্ধু বালির সাথে দেখা করে। তাদের সুবিধার জন্য তার আসল নাম বিক্রম নামে ডাকবে। যাই হোক, মান্য বলে ইন্ডিয়াতে যেতে চাইলে ব্যাগ গুছিয়ে দুবাইয়ে চলে এসো। ওখানে হার্ডি আসছে। হার্ডির কথা শুনেই দুজন খুশি হয়ে যায়। পালি গিয়ে তার দোকান বিক্রি করে দেয়, আর বিক্রম নিজের দেশে ফেরার খুশিতে তার ম্যানেজারের মুখে সাবান মাখিয়ে দেয়। অবশেষে তারা দুবাই যাওয়ার জন্য প্লেনে উঠে পড়ে। এখান থেকেই সিন শিফট হয় এবং 1995 সাল চলে আসে। বিক্রম তাদের অতীতের গল্প শোনাতে শুরু করে। অতীতে তাদের 3 জনের জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। মান্নুর পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের থাকার বাড়িটা বন্ধ রাখা হয়েছিল। সংসারের খরচ চালাতে আসবাবপত্র বিক্রি করে কোনোরকম দিন পার করত। বিক্রমের সমস্যা, তার বাবা কাজ করায় অক্ষম হয়। তার মাকে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়েছিল। তাই সে চাইতো এত পরিমাণ টাকা উপার্জন করবে যাতে মাকে শান্তিতে রাখতে পারে। অন্যদিকে বালির পরিবার অত্যন্ত গরিব ছিল। তার মা সেলাইয়ের কাজ করত, কোনো রকম সংসার চালাতো। সংসারে একটু সাহায্য করার জন্য 3 জনই নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করে, কিন্তু সময় যখন খারাপ যায় তখন কোনো কিছুই অনুকূলে থাকে না। মানুষের অপমান অত্যাচার সহ্য করে তারা কোনো রকম কাজ করতে থাকে। অন্যদিকে দেখা যায় ওই সময় যেসব পরিবারের কোনো সদস্য বিদেশে থাকতো তারা গর্ব করে নিজেদের বাড়ির ছাদে বিমানের প্রতিকৃতি লাগাতো। এইসব দেখে ওরা 3 জন বিদেশ যাওয়ার জন্য একটা এজেন্সির কাছে আসে। এজেন্ট তাদের কাছে জানতে চায় তোমাদের পড়াশোনা কতদূর, জমি জমা কেমন আছে। সেই সবের কিছুই তাদের কাছে নেই। তবুও এজেন্ট বলে সমস্যা নেই, সবকিছু সমাধান আছে। তখন একটা বিদেশি মহিলার ছবি দেখে বলে একে বিয়ে করলে একজন তার সাথে যেতে পারবে। তখন বিক্রম ও বালির মধ্যে কারাকারি শুরু হয়। মান্য বলে কিন্তু আমি কিভাবে যাব? লোকটা বলে তোমাকে ইন্ডিয়ান অলিম্পিক টিমের অতিরিক্ত খেলোয়াড় হিসেবে পাঠাবো। এরপর সে তাদের নকল ডিগ্রি সার্টিফিকেট দেখায়। পড়াশোনা ছাড়াই যখন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে তাই বিক্রম সার্টিফিকেট নেয়। মান্য জানতে চায় খরচ কেমন হবে। লোকটা তাদের জানায় সবকিছু মিলে প্রত্যেকের 5 লাখ টাকা করে খরচ পড়বে। তার কথা শুনে ওরা 3 জন অবাক হয়ে যায়। বালি বলে কিছু কম করা যায় না? এজেন্ট জানতে চায় কতটুকু কম? মান্য বলে 5000 করে কম। তাদের কথা শুনে লোকটি রেগে গিয়ে বলে ইংল্যান্ড যেতে হবে না, নেপালে চলে যাও। হতাশ হয়ে বাইরে বের হয়ে তারা ভাবতে থাকে। এমন সময় এজেন্ট বলে
ঠিক কত দিতে পারবে বলো। এক একজন তাদের সামর্থ্য মতো বলতে থাকে। অবশেষে বিক্রম বলে, আমার মায়ের জমানো 1.5 লক্ষ টাকা আছে, বিদেশে যাওয়ার গ্যারান্টি দিলে সেটা দিতে পারবো। তার কথা শুনে এজেন্ট রাজি হয়ে যায়। পরের দৃশ্য দেখা যায় হার্ডি লালটু গ্রামের স্টেশনে এসেছে। সেখান থেকে একজনকে খোঁজার জন্য গ্রামের একটি হোটেলে এসে দেখে এখানে মান্য কাজ করছে। বন্ধুদের অপমান করায় একসময় মান্য চাকরি ছেড়ে দিলে দোকানের মালিক রেগে তাকে মারতে আসে। এমন সময় হার্ডি তাকে বাধা দেয়। তার মারামারির দক্ষতা দেখে মান্যকে বলে, তুমি কি আমাকে কুস্তির কৌশল শিখাবে? হার্ডি বলে, আমি এখানে একজনকে খুঁজতে এসেছি, আজ রাতে ট্রেনে ফিরে যাব। মান্য বলে, আপনি মহেন্দ্রকে খুঁজতেছেন? হার্ডি বলে, তুমি কি চেনো তাকে? হার্ডিকে সাথে নিয়ে তার নিজের বাড়িতে যায়। সেখানে তার বাবার কাছে জানতে পারি কিছুদিন আগে একটা আর্মি কর্মকর্তা গুলিবিদ্ধ হলে তার ছেলে ওই কর্মকর্তার জীবন বাঁচিয়েছিল। আসলে আর্মি কর্মকর্তা ছিল এই হার্ডির সিনিয়র, তাই সে কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে এসেছে। কিন্তু জানতে পারে যে তাকে হাসপাতালে রেখে ফেরার সময় মহেন্দ্র একটি দুর্ঘটনায় মারা যায়। এরপর মান্য তার পরিবারের দুর্দশার কথা শোনায়। 1984 সালে দাঙ্গায় তাদের দোকান ধ্বংস হয়ে যায়। ব্যবসায় ঘুরে দাঁড়ানোর জন্য মান্যর ভাই একজন থেকে ঋণ নিয়েছিল। পরবর্তীতে সে মারা গেলে ওই লোকটি তাদের বাড়ি থেকে বের করে দেয়। তখন থেকে মান্য প্রতিজ্ঞা করেছে যে করেই হোক বিদেশে গিয়ে টাকা উপার্জন করে তাদের বাড়ি পুনরুদ্ধার করবে। হার্ডি বলে, তোমার কুস্তির ট্রেনিং কখন শুরু করতে হবে? মান্য বলে, কিন্তু আপনি তো রাতের ট্রেনে চলে যাবেন। হার্ডি বলে, তোমার ভাই আমার জীবন বাঁচিয়েছে, তোমার জন্য এতটুকু করতে পারি। তোমাকে লন্ডনে যাওয়ার বিমানে বসিয়ে আমি আমার গন্তব্যে ফিরব। পরের দিন থেকেই মান্নুর কুস্তি শেখানোর কাজ শুরু হয়ে যায়। হার্ডি আর 1 সপ্তাহের মধ্যে মান্য মোটামুটি পাকা কুস্তিগির হয়ে ওঠে। ওদিকে এজেন্সির দালালের কথা মতো বিয়ে করার জন্য গেলে বালি জানতে পারে তার মতো অনেককে ঠকিয়ে এজেন্ট টাকা নিয়ে পালিয়েছে। অন্যদিকে বিক্রম ডাক্তারি সার্টিফিকেট নেওয়া। এই ইন্টারভিউ নেওয়ার সময় তাকে প্রশ্ন করলে সে উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। ফলাফল যা হয় আর কি, কেউ ভিসা পায় না। বিক্রম তার মায়ের টাকা এভাবে নষ্ট করে ফেলায় সে বাড়িতে যেতে ভয় পায়। তখন হার্ডি তাদের সাথে গিয়ে বিক্রমের মাকে বুঝিয়ে বলে। এরপর হার্ডি বালিকে বলে, আমি কথা দিয়েছি মান্যকে ইংল্যান্ড পাঠাবো, তার সাথে তোমাদের যাওয়ার ব্যবস্থা করব। সেখানে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো স্টুডেন্ট ভিসা। IELTS পাস করতে পারলেই স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ হয়ে যায়। তাই তারা ইংরেজি শেখার জন্য একটি কোচিংয়ে ভর্তি হয়। এই কোচিংয়ের শিক্ষক গুলাটি সে খুব চমৎকারভাবে গানের সুরে সুরে তাদের ইংরেজি শেখানোর জন্য চেষ্টা করে। ক্লাসে সুখী নামের আরেকজনকে দেখা যায়। তার নাম সুখী হলেও সে সবসময় দুঃখী থাকে। এরপর সুখী তার দুঃখের কাহিনী শোনালেন। আমরা জানতে পারি যে সিং নামের একজনের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু হঠাৎ এক বিদেশি পাত্রের সাথে তার বিয়ে হয়ে যায়। সে তাকে বিদেশ নিয়ে গেছে ঠিকই, কিন্তু তার উপর অনেক অত্যাচার করে। তাই জেসি সুখীর কাছে চিঠি লিখেছে তাকে যেন ইংল্যান্ড থেকে নিয়ে আসে। আর এই জন্য সুখী ইংল্যান্ডে যেতে চায়, কিন্তু কোনোভাবেই সে ভিসা পাচ্ছে না। তাদের কথা শুনে ইমোশনাল হয়ে হার্ডি জেসির বাবা ভেবে একজনকে বলে, যাদের ঘরে মেয়ে আছে তারা দেওয়ালে পোস্টার টাঙিয়ে দেবে যে প্রবাসী ছাড়া কেউ আমার মেয়ের দিকে তাকাবে না। আসলে হার্ডির জীবনে এমন একটি ঘটনা ঘটেছে। তার বিয়ের আসর থেকে একজন প্রবাসী তার হবু বউকে নিয়ে চলে গেছে। এদিকে ক্লাসে একটা বিষয় আলোচনা করার সময় গোলাটি হার্ডিকে অপমান করে। তখন ক্লাসের সবাই হেসে উঠলে মান্য দাঁড়িয়ে বলে, একজন শিক্ষকের উচিত ছাত্রকে বারবার শেখানো, তাকে নিয়ে তামাশা করা না। এরপর একটা ক্লাসে সবাইকে আনন্দ করতে দেখে গোলাটি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের? সুখী বলে, আপনি যে কোনো একটা বিষয় বলেন, আমরা 2 মিনিট ইংরেজিতে কথা বলতে পারবো। গোলাটি তাজমহল সম্পর্কে বলতে বললে সুখী সেটা শুধু 1 লাইনে বলে। তার ইংরেজির দক্ষতা কতটুকু সেটাই শোনায়। আসলে কিছু রচনা আছে যেগুলোর মধ্যে কিছু শব্দের পরিবর্তন করে বিভিন্ন রচনা বা প্রবন্ধ লেখা যায়। এরকম একটা রচনা তারা শিখেছে। অর্থাৎ যে প্রশ্নই আসুক না কেন ঘুরিয়ে ফিরে ওই একই কথা বলবে। গোলাটি তাদের কথা শুনে থ মেরে যায়। কোনো কিছু না বুঝে মুখস্থ করলে যা হয় আর কি। প্রত্যেকেই IELTS এর পরীক্ষায় সাক্ষাৎকার দেওয়ার সময় প্রশ্ন শুনে হা হয়ে যায়। কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। দৃশ্যগুলো দেখতে খুবই হাস্যকর হলেও এটাই বাস্তবতা। যেমন হার্ডিকে প্রশ্ন করা হয়, 2 মিনিটে আপনি আপনার পরিবারের সম্পর্কে বলুন, কিন্তু সে তার মুখস্থ করা সেই রচনা বলতে শুরু করে। পড়াশোনা বা কোনো কিছুতে ফাঁকি দিলে কিভাবে মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হতে হয়, দৃশ্যগুলো তার দুর্দান্ত উদাহরণ। অবশেষে IELTS এর পরীক্ষার ফলাফল প্রকাশ পেলে দেখা যায় শুধুমাত্র বালি পাশ করেছে। সবাই বালিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বাস্তবে যা হয় আর কি, কোচিং এর লোকেরা তাদের সাফল্যের মার্কেটিং করতে থাকে। তখন সুখী তাদের বলে, শুধু তারা পাশ করেছে, তাদের শেখাচ্ছ, অধিকাংশই ফেল করেছে, তাদের কথা কে বলবে? অবশেষে বালি ভিসা নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় সুখী জেসির ঠিকানা দিয়েছিল যেন সে গিয়ে খোঁজ নেয়। সবাই IELTS ফেল করে অপমানিত হয়ে সবাই বুঝতে পারে আসলে ইংল্যান্ডে যাওয়াটা সুখীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। সুখী তার কাছে অপমানিত হলে গোলাটি বুঝতে পারে আসলে ইংল্যান্ড যাওয়াটা সুখীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই সে অবৈধ পথে ডাঙ্কি দিয়ে
ইংল্যান্ডে যাওয়ার কথা বলে। এই পথ এতটাই বিপজ্জনক, ইংল্যান্ডে পৌঁছার সম্ভাবনা মাত্র 25%। তবুও সুকি যেতে রাজি হয়। তখনই তার কাছে ইংল্যান্ড থেকে ফোন আসে। পালি ইংল্যান্ডে পৌঁছানোর আগেই সুকির IELTS ফেল করার খবর শুনে জেসি আত্মহত্যা করেছে। এই কথা শুনে হতাশ হয়ে নিজের গায়ে আগুন জ্বলিয়ে সুকি মারা যায়। তার শেষকৃত্য অনুষ্ঠানে হার্ডি প্রতিজ্ঞা করে ডাঙ্কি দিয়ে সবাইকে ইংল্যান্ডে পৌঁছাবে। অবশেষে সবাই তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে বেরিয়ে পড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে। তারা একটার পর একটা দেশের সীমান্ত পার করে সামনের দিকে এগোতে থাকে। আর এই কাজে তাদের সাহায্য করবে বিভিন্ন দেশের এজেন্টরা। যাত্রা শুরুতেই পাকিস্তানের সীমান্ত পার হওয়ার সময় তারা একটি বিপদে পড়ে। সামনে আর্মি চেকপোস্ট থাকায় নৌকা থেকে নেমেই সবাই জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ডুব দিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একটা সময় মান্য নিঃশ্বাস নেওয়ার পাইপটি ছুটে গেলে সে নিঃশ্বাস নেওয়ার জন্য পানির উপর উঠে আসে। তাকে দেখতে না পেলেও পানির নড়াচড়ায় উপরে থাকা সৈনিক এলোপাথারি গুলি ছুটতে থাকে। এ যাত্রায় কোনো রকমে জীবন বাঁচিয়ে তারা পাকিস্তানে ঢুকে পড়ে। পাহাড় জঙ্গল পার হয়ে নানা প্রতিকূলতার মধ্যে তারা এগিয়ে যেতে থাকে। কয়েকটা দেশের সীমান্ত পাড়ি দিয়ে একটা মরুভূমি দিয়ে যাওয়ার সময় সে দেশের আর্মি এসে তাদের ধরে ফেলে। সেই সময় আর্মির হাত থেকে কয়েকজন পালানোর চেষ্টা করে। ক্যাপ্টেন তাদের স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলে। বাকি সবাইকে ধরে নিয়ে ক্যাম্পে গেলে মান্যকে দেখে ক্যাপ্টেনের ভেতরে জানোয়ার জেগে ওঠে। সে মান্যকে ভেতরে যেতে বলে। মান্য ভয় পেলে হার্ডি তার সাথে যায় এবং চালাকির সাথে ক্যাপ্টেনকে মেরে একে একে বাকি সৈন্যদের মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে। এই সব কিছু দেখে মান্য অনেক ভয় পেয়ে যায়। মরুভূমির মধ্যে একটা ট্রেনে যাওয়ার সময় সে জিজ্ঞাসা করে, তুমি এই বিপদের মধ্যে কেন এসেছো? হার্ডি বলে, তোমাকে ভালোবাসি তাই। এরপরে আরো কয়েকটা দেশের সীমান্ত পাড়ি দিয়ে একটা কন্টেনারে সমুদ্রপথে পৌঁছে যায় ইংল্যান্ডে। কিন্তু সেখানে পৌঁছেও তাদের কষ্টের শেষ হয় না। লন্ডনে পৌঁছে একটা রাস্তার পাশে বালিকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে বিক্রম দৌড়ে যায়। এরপর তারা জানতে পারে আসলে বালি ভিক্ষা করছিল, কারণ সে অন্য কোনো কাজ পায়নি। হার্ডি বালিকে বলে, তুমি এত কষ্টে আছো অথচ দেশে ছবি পাঠিয়েছো, তোমার বাড়ি গাড়ি আছে। বালি কাঁদতে কাঁদতে বলে, তোমার কি মনে হয় আমার এই দুর্দশার কথা বাড়িতে জানালে তারা ভালো থাকতে পারবে? আমি নিজে কষ্ট থাকলেও মাসে মাসে তাদের জন্য টাকা পাঠাই। এতে আমার কষ্ট হলেও তারা অন্তত শান্তিতে থাকতে পারে। এত কিছুর পরেও আর একটা সমস্যা হলো সবসময় পুলিশের হাতে ধরা পড়ার ভয়। পুলিশের চোখে ফাঁকি দিয়ে তাদের জীবিকার তাগিদে রাস্তাঘাট পরিষ্কার করে পত্রিকা বিক্রি করে উপার্জন করতে হয়। এক বেঁচে থাকার নির্মম লড়াই। প্রবাসী মানে টাকার মেশিন, কিন্তু তারা যে কি পরিস্থিতিতে থেকে কত কষ্ট করে টাকা উপার্জন করে কেউ বোঝার চেষ্টাও করে না। একদিন রাতে কাজ শেষে সবাই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লে পুলিশ এসে পড়ে, কিন্তু ধরে ফেলার আগেই হার্ডি সবাইকে নিয়ে একটি কবরস্থানে চলে যায়, পালিয়ে রাত কাটায়। এই সব কিছু দেখে হার্ডি অতিষ্ঠ হয়ে যায়, বলে, চলো আমরা ইন্ডিয়াতে ফিরে যাই। এটা সেই দেশ না যেটা কল্পনা করে তোমরা এখানে এসেছো। সারা জীবন এখানে থাকলেও অবৈধ থেকে যাবে। অসুখ বিসুখ বা কোনো সমস্যা হলে কারো সাহায্য পাবে না। মান্য বলে, অনেক কষ্টে বিপদ মাথায় নিয়ে এখানে এসেছি। এখন এটা আমাদের শহর, সবকিছু একজন সৃষ্টিকর্তার সৃষ্টি, কারো অধিকার নেই কাউকে আটকানোর। হার্ডি তবুও থাকতে রাজি হয় না। মান্য বলে, আমার জন্য হলেও থেকে যাও। এরপর থেকেই হার্ডি ইংল্যান্ডের বৈধ নাগরিক হওয়ার উপায় খুঁজতে থাকে। তাদের পরিচয় হয় পাটেল নামের একজন উকিলের সাথে। পাটেল তাদেরকে ইংল্যান্ডের বৈধ হওয়ার 4টি উপায় বলে। একটা হচ্ছে এখানে ইনভেস্ট করতে হবে অথবা রাজনৈতিক আশ্রয় নিতে হবে। আর সেই জন্য পাটেল একটা পরিকল্পনা করে যে সে আদালতকে জানাবে। আর এরা সবাই মানবাধিকার কর্মী। একটা দাঙ্গায় হাঙ্গামায় তাদের বন্ধু সঙ্গীকে মেরে ফেলা হয়েছে, তাই তারা এখানে আশ্রয়ের জন্য এসেছে। কিন্তু তার কথায় হার্ডি রাজি হয় না, কারণ সে একজন সৈনিক। এছাড়া অন্য একটা উপায় হলো একজন নাগরিককে বিয়ে করলে 2 বছরের মধ্যে নাগরিকত্ব পেয়ে যাবে, এরপর তাকে ডিভোর্স দিতে পারবে। এই অফারটা সে মান্যকে দেয়, কিন্তু সে অন্য একজনকে বিয়ে করতে রাজি হয় না। পাটেল বলে, শুধু বিয়ে করতে হবে, তার সাথে থাকতে হবে না। অনেক ভেবেচিন্তে মান্য রাজি হলে তারা একটি গির্জায় যায় বিয়ে করার জন্য। কিন্তু বিয়ে শেষে পাদ্রী তাদের দুজনকে চুমু খেতে বলে, ঝামেলা বেঁধে যায়। এই এক সময় পুলিশ এসে তাদের সবাইকে ধরে নিয়ে চলে যায়। সেখানে পাটেল দেখা করতে এসে বলে, তোমাদের মধ্যে গভীর প্রেম চলছিল, সেটা আগে বললেই পারতে। এখন একটাই রাস্তা খোলা, তোমাদেরকে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে হবে। পরের দিন আদালতে হার্ডিকে জিজ্ঞাসা করে, আপনি কি নিজের দেশে নিরাপদ না? হার্ডি বলে, ঠিক তা না। বিচারক জিজ্ঞাসা করে, তাহলে অবৈধ পথে এখানে কেন এসেছেন? হার্ডি বলে, কারণ অনেকবার চেষ্টা করেও ভিসা পাইনি। আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন পণ্য সামগ্রী ব্যবহার করেন, শুধু মানুষের ক্ষেত্রে এমন নিয়ম কেন? বিচারক বলে, দেশের নিরাপত্তার স্বার্থে আমাদের ভিসা নীতি মেনে চলতে হয়। তাছাড়া সন্ত্রাসীরা এসে আমাদের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে। হার্ডি বলে, এটা একদমই ঠিক না। এখানে যারা আছে তারা ধ্বংসের জন্য না, বাঁচার জন্য আসে। বিচারক বলে, শুধুমাত্র জীবনের ঝুঁকি আছে এমন লোকেরাই রাজনৈতিক আশ্রয়ে থাকতে পারে। তাই বলে এটা কেমন নিয়ম? কেউ গুলি করুক অথবা ক্ষুধায় মৃত্যু তো
একই। এরপর সুখীর কথা বলে একদিনের ভিসার প্রয়োজন ছিল, কিন্তু কেউ তার অবস্থা একবারও চিন্তা করেনি, সবাই আইন নিয়ে ব্যস্ত। বিচারক বলে আমি আপনাকে এই দেশে থাকতে দিতে পারি, শুধু আপনাকে বলতে হবে আপনি আপনার দেশে নিরাপদ না। কিন্তু হার্ডি নিজের দেশের সম্পর্কে এমন মিথ্যা বলতে রাজি হয় না। তখন বিচারক বাধ্য হয়ে তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে সবাই বিচারকের কথা মেনে নিলে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়, হার্ডিকে দেশে ফেরত পাঠানো হয়। অন্যদিকে বাকি সবাই বিভিন্ন উপায়ে এখানে থেকে যায়, অর্থ উপার্জনের চেষ্টা করে। দৃশ্য বর্তমানে আসে, প্লেন দুবাই এসে পৌঁছায়। হার্ডি সবার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছে। এত বছর পর সবার সাথে দেখা হয়, একে অন্যের খোঁজ খবর নেয়। মজার ব্যাপার হলো কেউ এখনো বিয়ে করেনি। মান্য বলে যত দ্রুত সম্ভব দেশে যেতে হবে। হার্ডি বলে এত তাড়াতাড়ি কেন, মরে যাচ্ছি নাকি? বিক্রম বলে আসলেই তাই, মান্যর ক্যান্সার হয়েছে, ডক্টর তাকে 1 মাসের সময় দিয়েছে। এই কথা শুনে হার্ডি কান্নায় ভেঙে পড়ে। মান্য জিজ্ঞাসা করে আমাদের পুরনো বাড়ি কেমন আছে। আরো বলেন নিজে গিয়ে দেখে নিও। হার্ডি তাদের সাহায্য করার জন্য গুলাটির কাছে কল করে। গুলাটি দুবাইয়ের একজন এজেন্টের কথা বলে, তার সাথে পরিকল্পনা করে। তারা আবারও একটা কন্টেনারে ইন্ডিয়া পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ওই এজেন্ট গোপনে তাদের ছবি তুলে পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ এসে তাদের আটক করলে হার্ডি একটা চালাকি করে। আসলে এখন যা হচ্ছে সবই তার পরিকল্পনা। তারা ইচ্ছা করেই পুলিশের হাতে ধরা পড়েছে, যেন পুলিশ অবৈধভাবে এখানে আসায় তাদেরকে আবারও ইন্ডিয়া ফেরত পাঠায়। ঠিক তাই হয়। ওরা সবাই 25 বছর আগে ইংল্যান্ডে যাওয়ার সময় মারা যাওয়া 3 জনের পরিচয় নিয়ে দেশে ফিরে আসে। দেশে ফিরে যে যার মতো তাদের বৃদ্ধ বাবা মার কাছে ফিরে যায়। প্রত্যেকের পরিবার এখন সচ্ছল হয়েছে, কিন্তু তাদের সচ্ছল করার টাকার মেশিনটার নিজের সবকিছু দিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছে। এদিকে মান্য হার্ডিকে বলে সবকিছু তো হলো, এবার তোমার পরিবার সম্পর্কে আমাকে বলো। হার্ডি বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে 25 বছর আগের অসম্পূর্ণ কাজটা করে হার্ডি। মান্যকে প্রপোজ করে। মান্য রাজি হয়, কিন্তু চোখের পলকে শেষ নিঃশ্বাস ত্যাগ। বাস্তবতা ঠিক এমনই, পরিবারের সচ্ছলতার জন্য কঠোর পরিশ্রম করা। মান্য নিজেই কিছুই পায়নি, সারা জীবন অন্যের হয়ে খেটে যায়। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সৃষ্টিকর্তা এমন মানুষদের যেন সবসময় পাশে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে তারপরে চ্যানেল থেকে অন্য ভিডিও দেখতে যাবে। ঠিক আছে, ওকে, বাই।